আগে দর্শনদারি পরে গুণ বিচারি। একটা জিনিস যদি আপনার দেখতে ভালোই না লাগে, সেটা খাইতে পড়তে কিংবা হাতে নিতে কোনো অবস্থাতেই ভালো লাগবে না। এই ফোনটার দিকে একবার তাকান, আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন। এরকম ইউনিক ডিজাইনের ফোন আমি লাস্ট কবে দেখছিলাম নিজেরও মনে নাই। এই ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগবে এবং আমার কাছে তো এটা ডিজাইন ভাই অস্থির লাগতেছে। আপনি যখন এই ফোনটাকে লাইটের রিফ্লেকশনে নেবেন তখন ডিজাইনটা দেখবেন যে আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তার থেকেও ভালো লাগার ব্যাপার হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা, কারণ এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে পিকচার ক্যাপচার করতে পারে। আপনারা যদি গ্রুপ ফটো তুলে থাকেন তাহলে অনেকজন একসাথে এটা দিয়ে গ্রুপ ফটো তুলতে পারবেন। একের অধিক মানুষ দেখলে অটোমেটিকলি ডিটেক্ট করে সে আলট্রা ওয়াইডে চলে যায়, যার কারণে এটা দিয়ে অসাধারণ সেলফি তোলা যায়। এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তার পাশাপাশি এটার মধ্যে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারি দিয়ে মোটামুটি 2.5 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এটা ডিসপ্লেটা একটু দেখেন যে এটা ডিসপ্লে চারপাশে চিন বেজেল কত ন্যারো করা হয়েছে, হাতে রাখলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে ধরে বসে আছি। সবকিছু শুনে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা একদমই পারফেক্ট। না ভাই, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না, সবগুলোরই টুকটাক কিছু না কিছু প্রবলেম থেকে যায়। এটার মধ্যেও কিছু প্রবলেম পেয়েছি, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদেরকে এটার প্রাইসটা একটু বলে রাখি। এটার 8256GB ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 39,990 টাকায়। Oppo A6s Pro ফোনটা দেখতে যেমন সুন্দর, এটা হাতে নিতেও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে। যদিও কিনা এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, তারপরেও হাতে নিতে অনেক প্রিমিয়াম লাগছিল। আপনি যদি এটা বটমের দিকে আসেন তাহলে একটা সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। এটাতে আপনি একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। তার পাশেই রয়েছে হচ্ছে টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। এটার মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এর যে ইয়ার স্পিকারটা রয়েছে সেটা এবং বটমের স্পিকার মিলে আপনাকে একটা স্টেরিও এক্সপিরিয়েন্স দিবে এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালোই ছিল। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, যেগুলোর পজিশন একদমই পারফেক্ট জায়গায় রয়েছে। উপরের দিকে থাকছে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার সেন্সর, যেটা দিয়ে আপনি ফ্রিজ, এসি, টিভি, সিবি সবকিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ডিসপ্লে ঠিক নিচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এবং এটা খুবই ফাস্ট ছিল, কোনো অবস্থাতেই মিস করতে দেখি নাই। বাট এটার পজিশনটা যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি কিন্তু রিচ করা যেত। আর এখানে যে চকচকা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6.57 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যার কারণেই কিন্তু ডিসপ্লেটা এত বেশি ভাইব্রেন্ট এবং ভিভিড। এটাতে কন্টেন্ট ওয়াচিং এবং গেমিং এক্সপিরিয়েন্স ছিল ভাই অন্য লেভেলের, কারণ এটা একদমই ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে মনে হচ্ছিল। ডিসপ্লের কালার এবং শার্পনেস খুবই ভালো ছিল এবং এটা আউটডোরে গেলে প্রচুর পরিমাণের ব্রাইট ছিল। ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলেও কোনো অবস্থাতেই কোনো প্রবলেম ফেস করে নাই। যদিও কিনা এটার মধ্যে খাতা কলমে হচ্ছে 1400 নিট পিক ব্রাইটনেস, বাট এটা যখন আপনি আউটডোরে ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ব্রাইট। 120 হার্জ রিফ্রেশ রেটও প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে কাজ করতেছিল। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে AGC DT স্টারের প্রোটেকশন, এবং এটা একটা চাইনিজ প্রোটেকশন বলতে পারেন। একটা সময় ছিল যে ডিসপ্লের গ্লাসের প্রোটেকশন দেওয়া মানেই হচ্ছে যে কর্নিং গরিলা গ্লাস, এবং এই সময় এসে গেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইনিজ যে প্রোটেকশনগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে কর্নিং গ্লাস থেকেও অনেক বেশি বেটার হয়ে থাকে এবং আরো বেশি শক্তপোক্ত, যার কারণে অ্যাক্সিডেন্টালি যদি আপনার হাত থেকে ফোনটা পড়ে টরেও যায় ভাঙবে না। আর যদি ভুলবশত এটা পানিতে পড়ে যায় কিংবা আপনার শখ জাগে যে পানির নিচে গিয়ে ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন, তাদের জন্য এটার মধ্যে থাকছে IP69K এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যার কারণে এটাতে ওয়াটার ড্যামেজ হওয়ার চান্স কিন্তু একদমই নাই। আপনি পানির নিচে গিয়ে ইচ্ছে মতো ভিডিও করতে পারবেন। শুরুতে এটা ফ্রন্ট ক্যামেরা নিয়ে যেটা বলছিলাম যে এটা দিয়ে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আপনি সেলফি তুলতে পারবেন, মানে হচ্ছে অনেকজন একসাথে গ্রুপ ফটো তুলতে পারবেন। আর যেহেতু এটা একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কারণে প্রচুর পরিমাণে ডিটেল থাকে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিটেল খুব ভালোভাবে দেখা যায়। এটা ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল, শ্যাডো এবং হাইলাইটটাকে ঠিকঠাক ভাবে ব্যালেন্স করতে পারে এবং কালারও অলমোস্ট একুরেট বলাই চলে। যেহেতু এটা Oppo ফোন ফেসকে একটু ব্রাইট এবং স্মুথ করবে, এটা একদমই নর্মাল। আর হচ্ছে যে এই নর্মাল জিনিসটাই মানুষজন বেশি অ্যাকসেপ্ট করে, সবাই চায় যে নিজের ছবিতে নিজেকে একটু বেশি সুন্দর দেখা যাক। এতক্ষণ এই স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন লেভেলের সেলফি তোলা যাবে। এটা হচ্ছে Oppo A6s Pro এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এটা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায়। বাট মজার ব্যাপার যেটা আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আলট্রা ওয়াইডে ভিডিও করতে পারবেন। এই যে দেখেন যে আমি কিন্তু এখন ওয়াইড করে দিয়েছি এবং অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে কিন্তু ভিডিও করা যাচ্ছে, এবং আপনি চাইলে ডিজিটালি কিন্তু এটাকে 2x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা ফ্রন্ট ক্যামেরার মধ্যে জুম ইন জুম আউটের ফিচারটা কখনোই কিন্তু অন্য কোনো ফোনের মধ্যে দেখা যায় না, যার কারণে কিন্তু অন্য দুইটা ফোন থেকে এই Oppo A6s Proটা স্পেশাল। এর মেইন লেন্স হিসেবেও কিন্তু থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে খুবই শার্প ডিটেল পিকচার আপনি ক্যাপচার করতে পারবেন, এবং এইটাও কিন্তু একটু বুস্টেড কালারই দিবে। আর ম্যাক্সিমাম মানুষজনই এই সময় এসে হচ্ছে একদমই সোশ্যাল মিডিয়া রেডি যে পিকচারগুলো রয়েছে সেইগুলাই চেয়ে থাকে, এবং এটা দিয়ে কিন্তু সেরকম ছবিগুলাই তোলা যায়। ম্যাক্সিমাম মানুষজন আই থিঙ্ক এটার ছবি পছন্দ করবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার পোর্ট্রেট মোড। এটার পোর্ট্রেট মোডে গেলে আপনি 1x এবং 2x এ কিন্তু পোর্ট্রেট তুলতে পারবেন। নর্মালি দেখা যায় যে টেলিফোটো লেন্স না থাকলে 2x এর অপশনটা খুব বেশি একটা থাকে না, বাট এটাতে যেহেতু 2x এর অপশন রয়েছে, যার কারণে আপনি 2x এর ছবি তুললে সেই ছবির ডিটেল এবং শার্পনেসও কিন্তু মোটামুটি ভালো থাকে, এবং ফেসের যে ডাইমেনশন রয়েছে সেটা ঠিকঠাক থাকার কারণে দেখে মনে হয় যে DSLR দিয়ে তোলা। যদিও কিনা মাঝে মাঝে এজ ডিটেক্ট কিছুটা মিস করে, আর যেহেতু ডিজিটালি 2x জুম করে, যার কারণে ডিটেলসের কিছুটা ঘাটতি আপনি দেখতে পাবেন। তাছাড়া ওভারঅল এটার পিকচার কোয়ালিটিও ঠিকঠাকই ছিল। কিন্তু এই ফোনটা যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেট অনুযায়ী আর একটু বেশি কিছু আমরা আশা
আশা করে থাকি। বাই দ্য ওয়ে এটার প্রাইসটাই তো এখনো বলা হয় নাই। এইটার 8 256 GB ভেরিয়েন্টটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে 39,999 টাকায়। প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, এটা যদি আরেকটু কম হতো তাহলে আই থিঙ্ক পারফেক্ট হতো। Oppo A6s Pro এটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G100 Max যে এসওসিটা রয়েছে সেটা, এবং এই এসওসির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত না, একদমই নতুন মনে হচ্ছে। নতুন হলেও কিন্তু জিনিসটা পুরানি। G99, G100, G200, G200 Max হাবিজাবি এরকম যাই শুনুন না কেন সবকিছুই কিন্তু অলমোস্ট সিমিলার পারফরমেন্স দেয়। দেখা যায় যে এক এক ফোন কোম্পানি নিয়ে এক একভাবে একটু কাস্টমাইজ করে একটু বুস্ট করে। যেমন হচ্ছে G100 থেকে ম্যাক্স যেটা রয়েছে সেটা তারা হয়তো বা কিছুটা ওভারক্লক করেছে, যার কারণে পারফরমেন্সটা স্লাইটলি আপনি বেটার পাবেন। এটা যদি রেগুলার লাইফে আপনি ইউজ করেন তাহলে পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতে প্রবলেম ফেস করবেন না। অনেকগুলো অ্যাপ একই সাথে রান করলেও খুব ভালোভাবে কিন্তু সেই অ্যাপগুলোকে ম্যানেজ করতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে ColorOS। আর ColorOS দিন দিন এত বেশি পারফেক্ট হচ্ছে যে ColorOS হয়তো বা টপ 3-তে কিছুদিনের মধ্যেই চলে আসবে আমার কাছে মনে হচ্ছে। আর ColorOSটা দেখতে কার সাথে মিলে যাচ্ছে আপনারা একটু চাইলে কমেন্ট করতে পারেন। আমার কাছে তো মনে হচ্ছে যে কারোর সাথে মনে হয় মিলে যাইতেছে, হ্যাঁ কারোর সাথে মিলতেছে, বাট এটার ওএস নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। এটার ওএস আমার কাছে অসাধারণ লাগে। এটার মধ্যে আমি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলে দেখেছি, মোটামুটি ভালোভাবেই চলতেছিল, যেহেতু এটার মধ্যে ভাইপার কুলিং চেম্বার ইউজ করা হচ্ছে, যার কারণে লং টাইম গেমিং করলেও এটা খুব বেশি একটা ওভারহিট করে না। যারা টুকটাক শখের বসে গেম খেলে থাকেন, একটু সময় পেলে মাঝে মাঝে গেম খেলবেন, তাদেরকে আই থিঙ্ক এটা হতাশ করবে না। বাট যারা একদমই ডেডিকেটেড গেমার রয়েছেন, প্রচুর পরিমাণে গেম খেলবেন, গেমিংয়ের জন্য ওই ফোন কিনতে চান, তাদেরকে আবার এটা সাজেস্ট করা যায় না, তাদেরকে হয়তো বা কিছুটা হতাশ করবে। বাট রেগুলার লাইফে ইউজ করতে গেলে আপনি কোনো অবস্থাতে প্রবলেম ফেস করবেন না। যেহেতু এটাতে 7000 mAh এর বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে, তাহলে এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? ব্যাটারি ব্যাকআপ ভাই অস্থির লেভেলের ছিল। 2 দিন অনায়াসেই আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যেহেতু বক্সের মধ্যে একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, যার কারণে চার্জ শেষ হয়ে গেলেও 1 ঘন্টার মধ্যেই এই ফোনটাকে আপনি ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একবারও টেনশন করার কিছু নাই। এটা দিয়ে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি এবং আউটডোরে ইউজ করেও 2 দিনের মতো অলমোস্ট ইউজ করতে পারতেছিলাম। তারপরেও দেখছিলাম যে ব্যাটারিতে মোটামুটি 20% চার্জ থেকে যাচ্ছে, তার মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করার কিছু নাই। এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই ফোনটা কিনবেন কিনা। আপনি যদি এমন একজন ইউজার হন যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন সারাদিন, খুবই গুড লুকিং একটা ফোন লাগবে, সেলফি ক্যামেরাটা ভাই অস্থির লেভেলের হতে হবে, কারণ আপনি সারাদিন ভিডিও কল করেন, তাদের জন্য এটা সাজেস্ট করা যায়। কারণ এটা সেলফি ক্যামেরাটা খুবই স্পেশাল, তার সাথে যেহেতু বড় ব্যাটারি রয়েছে, আপনি লং টাইম ভিডিও কলে থাকতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।